1 এপ্রিল সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডে পেলেন পছন্দের 2 চিকিৎসক। বহুতল ভবন ব্যবহারে ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক, জলাধার সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রী। এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 13.5 লাখ পরীক্ষার্থী, নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর আফম রুহুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন আছেন আমাদের সঙ্গে। জনাব আফম রুহুল হক, বেগম খালেদা জিয়ার যেসব শারীরিক সমস্যার কথা মেডিকেল বোর্ড বলছে সেটাকে আপনি একজন চিকিৎসক হিসাবে কতটা মারাত্মক মনে করছেন, এবং তাকে আসলে হাসপাতালে নিতে কিছুটা দেরি হয়ে গেল কিনা? তার দল থেকে বলা হচ্ছিল যে 15-20 দিন বা 1 মাস ধরে, বা যদি বলি যে 3 মাস আগে তাকে যখন ফেরত নেওয়া হয় তখনই আসলে তার চিকিৎসকদের পরামর্শ ছাড়াই ফেরত নেওয়া হলো। আপনি এইখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখেন কিনা, ডক্টর আফম রুহুল হক? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এখানে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য। প্রথমে আমি বলবো, আমাদের সকলের বোঝা উচিত, আমরা যারা চিকিৎসক, যারা ডাক্তার বা ডাক্তারি করেন, সেই ডাক্তার যখন রোগী দেখেন, তিনি কখনো কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি এ বিষয়ে ভেবে কোনো রোগীর দেখেন না বা চিকিৎসা করেন না। সুতরাং আমরা যারা চিকিৎসক এবং যে সকল চিকিৎসকবৃন্দ তাকে দেখেছেন আগে এবং এখনও দেখছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখি এবং মনে করি তারা সঠিকভাবেই তাকে নিশ্চয়ই চিকিৎসা দিচ্ছেন। কখনোই কোনো সময় কোনোভাবেই কোনো চিকিৎসকই কোনো রোগীকে রাজনৈতিক বিবেচনায় তার চিকিৎসা দেন না এবং দেবেন বলে মনে করি না। সুতরাং অতীতে যারা দেখেছিলেন এবং বর্তমানে যে সকল চিকিৎসকবৃন্দ দেখছেন বলে শুনেছি, তারা নিশ্চয়ই সঠিকভাবে তার চিকিৎসা দেবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে একটু যেতে চাই। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত বিএসএমএমইউতেই গেলেন। তাকে আগেও সেখানে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি সেখানে যেতে ব্যক্তিগতভাবে অস্বীকৃতি জানিয়েছিলেন। অন্যদিকে বিএনপি সেটিকে প্রচার করছিল যে বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। এই বেগম জিয়ার মতো 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি দলের চেয়ারপারসন উনি, তাকে নিয়েও এক ধরনের রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা বিএনপি করছে কিনা? খালেদ, আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে আপনার এডিটর স্পিকে আসলাম। ডক্টর রুহুল হকের কথা শুনলাম, খুব ভালো লাগলো। তো এখন কথাটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আপনি বলছেন 3 প্রধানমন্ত্রী, সেটা সম্ভব কিনা? আপনার মনে আছে 1 বছর আগে যখন বেগম খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন, তখন তিনি হেঁটে হেঁটে গিয়েছিলেন, এবং হেঁটে হেঁটে যাওয়ার পরে সেখান থেকে জেলখানায় হেঁটে হেঁটে গিয়েছিলেন, এবং পরবর্তীতে এই যে পিজি হসপিটালে আসলেন, তিনি কিন্তু হেঁটেই আসছেন। তারপরে আবার জেলখানায় চলে গেলেন। এরপরে যখন তাকে পিজি হসপিটালে আনা হলো, সেটাও অনেক আপনার নিবেদনের পরে আমরা চেয়েছিলাম যে কোনো বিশেষায়িত হসপিটালে নেবেন। সরকার কোনো অবস্থাতে মানছিলেন না, কিন্তু বেগম জিয়ার অবস্থা এতই খারাপ হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত বেগম জিয়া নিজেই বাধ্য হয়েছিল সেখানে পিজি হসপিটালে আসতে। এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে তার যে চিকিৎসার জন্য আসলেন, সেই চিকিৎসা তার সমাপ্ত হলো না। না হওয়ার ফলে তাকে হঠাৎ করে আমরা ভোরবেলা শুনলাম 1 ঘন্টার নোটিশে বেগম খালেদা জিয়াকে পিজি হসপিটাল থেকে হুইল চেয়ারে করে নিয়ে আসলেন, সেই হুইল চেয়ারে করে আবার তাকে নিয়ে গেলেন। কতটা অমানবিক আপনি চিন্তা করতে পারেন। তাই তিনি কি হাঁটার অবস্থা হয়েছিলেন? তিনি কি হাঁটতে পারছিলেন? এবং তিনি যে আগের বারে পিজিতে আসলেন, সেই অবস্থায় কি তাকে ফিরিয়ে দেওয়া হলো? কোনো কিছুই হলো না। দেখুন, আবার বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে জেলখানায় রাখা হলো। আমরা নিজেরা তার সাথে দেখা করলাম, দেখলাম যে তিনি হাত নাড়াতে পারছেন না,
তার পা বাম পাশটা অবশ হয়ে গিয়েছে। যে সবসময় সচ্ছল ছিলেন, হেঁটে চলতেন, তিনি এখন হাঁটতে পারছেন না। প্রতি তারিখে তাকে আপনার আদালতে আনা হচ্ছে, হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, তারপরে একবার উনি আপনার অনুমতি নিয়ে একটি প্রশ্ন করতে চাই। বেগম জিয়া অসুস্থ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাকে আসলে কেন হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে সেটি ডাক্তাররাই ভালো বলতে পারবেন বা যিনি দায়িত্বে আছেন তিনি ভালো বলতে পারবেন। কিন্তু এই কথা কি ঠিক যে বিএসএমএমইতে চিকিৎসা নেওয়ার কথা তাকে 1 মাস আগে বলা হয়েছিল? আমি যদি এক্সাক্ট ডেটটা বলি 10 মার্চ সবকিছু প্রস্তুত ছিল বিএসএমএমইতে তার চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি আসলে বিএসএমএমইতে চিকিৎসা নিতে চান না এবং আসতে চান না। তারপরই বিএনপি থেকে আবার বলা হলো যে বেগম জিয়াকে আসলে চিকিৎসা না দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। খালেদ, আপনি রাইটলি বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে আমরা এখন না, আগের থেকেই বলছিলাম বিশেষায়িত হসপিটাল। কেন বললাম? যে একবার আমি দেখলাম যে আমি পিজিতে আসলাম, আমার চিকিৎসা হলো না, না হয়ে নিয়ে গেল। তারপরে এখন আমরা আগের থেকে কেন বলছিলাম এই কারণে যে আবার এনে তাকে ওইভাবেই রাখা হবে এবং তার প্রপার ট্রিটমেন্টটা হবে না, আবার এখান থেকে রাতের আধারে তাকে নিয়ে যাওয়া হবে বা শর্ট নোটিশে তাকে নিয়ে যাওয়া হবে ভালো না হলেও। এই জন্য আমরা তাকে বলেছি যে তাকে বিশেষায়িত হসপিটালে রেখে চিকিৎসা দেন, কিন্তু সরকার তা শুনছেন না। কিন্তু এখন দেখেন, জীবনটাকে তো বাঁচাতে হবে, মানুষ তো বেগম খালেদা জিয়া মানুষ না? প্রধানমন্ত্রীও একজন নারী এবং তিনিও চিকিৎসা পাওয়ার অধিকারী আছে। আপনি দেখেন, আপনার এই যে আমাদের ওবায়দুল সাহেব যে এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনিও তো চিকিৎসার জন্য বিদেশে চলে গিয়েছেন এবং তাকে ইন্ডিয়ার থেকে স্পেশাল করে সরকার আপনার সেখান থেকে স্পেশাল এনে তারপরে এখানে পিজি হসপিটালে দিয়ে তাকে দিয়ে ওপিনিয়ন নিয়ে তারপরে তাকে বিদেশে পাঠিয়েছেন। তো আমি কি বেগম খালেদা জিয়া কি মানুষ না? কিন্তু এখন দেখা গেল এমন একটি অবস্থা হলো। কিন্তু অ্যাডভোকেট জনালুদ্দিন, আপনি কি একটি নেসেসারি পয়েন্ট একটু ভুলে যাচ্ছেন কিনা, যে ওবায়দুল কাদের কিন্তু কোনো আদালতে দণ্ডিত ব্যক্তি নন, তিনি একজন মুক্ত মানুষ, তার অধিকার আছে তার পছন্দ মতো সকল হাসপাতাল পছন্দ করার, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার যদি তার সামর্থ্য থাকে, এবং সেটি তিনি করেছেন। বেগম জিয়ার ক্ষেত্রে কি বিষয়টি একই রকম আপনি বলবেন? খালেদা জিয়া অ্যাপিল পেন্ডিং। অ্যাপিল ইজ দি কন্টিনিউশন অফ দি প্রসেস। শি ইজ দি সিটিজেন অফ দিস কান্ট্রি এবং নাগরিক। আপনি একজন আপনার যে কোনো নাগরিককেই কি, যে কোনো রাজনৈতিক দলের মহাসচিবকেই কি এভাবে করে বিদেশে নেওয়া যায়? তার জীবন বাঁচাতে হবে। আমি বলছি না যে এটা খুব সরকার খারাপ কাজ করেছে, কেননা তার তো জীবন বাঁচানো দরকার ছিল। এটা আপনাকে ভুলে গেলে চলবে না যে একজন মানুষের, যে কোনো মানুষের চিকিৎসার অধিকার আছে, আর ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসার অধিকার আছে এবং তাকে বাঁচানো দরকার ছিল। হয়তো এইভাবে যদি তাকে নেওয়া না হতো তাহলে হয়তো বাঁচত না। কিন্তু আজকে বেগম খালেদা জিয়া দিনের পর দিন এমন একটা অবস্থার মধ্যে চলে যাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে এখন বঙ্গবন্ধু হসপিটালে চিকিৎসার জন্য আসছেন। অ্যাডভোকেট জনালুদ্দিন, আপনাকে ধন্যবাদ। ডক্টর আফম রুহুল হক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে তো আপনি বলবেনই, কিন্তু তার আগে আমাদের প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছিল যে বেগম জিয়ার যে মামলাগুলি, সেগুলিতে জামিনের ক্ষেত্রে সরকার পক্ষ থেকে যাতে ওরকম করে আর বাধা না হয়। বেগম জিয়ার কুমিল্লার মামলাটা কথাও যদি আমরা বলি, তিনি হাইকোর্টে জামিন পেয়েছিলেন, অ্যাটর্নি জেনারেল অফিস তার সেই জামিনে বাধা দিতে চেম্বার জজের কাছে গেছেন এবং চেম্বার জজ তার জামিন স্থগিত করেছেন। এইটা খুব বেশি জরুরি ছিল কিনা, বা এরকমটা আসলে কেন করা হচ্ছে? যে মানে আমি অ্যাডভোকেট জয়নাল আবেদিনদের কাছ থেকে যতখানি আইন কানুন দেখেছি বা শুনেছি, চেম্বার জজের কাছে গেলে উনি সেটি নিয়মিত আপিল বিভাগে পাঠাবেনই যদি দুই পক্ষ থাকেন নিয়মিত আপিল বিভাগে সেটি শোনার জন্য। এবং সেটি স্থগিত করা কেন এত জরুরি হলো? হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, একটি জামিনের অর্ডার, আমি এরকম মানে দৃষ্টান্ত খুব বেশি অ্যাডভোকেট জয়নাল আবেদিন আছেন আমরা শুনি নাই। মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি যদি এই সম্পর্কে একটু বলেন। আমি অকাতরে স্বীকার করব যে আমি একেবারেই আইন সম্বন্ধে কিছুই বুঝি না, সুতরাং আমাকে ক্ষমা করবেন। এই বিষয়টি আমি আইনজ্ঞদের কাছেই ছেড়ে দেব এবং তারাই বলবেন যে বিষয়টি কেন এবং কেন ঘটেছে। সুতরাং আমি
চিকিৎসা বিষয়ে থাকতেই পছন্দ করি এবং যেহেতু চিকিৎসা বিষয়ে বুঝি সুতরাং এ ব্যাপারে আমি কমেন্ট করতে পারি। তবে আইন যে হাইকোর্ট যে কথা কাজ করেছেন, ওখানে যে জাজ সাহেব যে তার কাছে নিয়ে গেছিলেন, তারা বিচার বুদ্ধি বিবেচনা করে তাদের দুই পক্ষের কথা শুনে যেটি তারা করেছেন, আমি তাদেরকে সেই হিসেবে, আমি যেহেতু এই বিষয়ে বলতে পারবো না এবং সম্পূর্ণ বিষয়টি জানি না, সুতরাং আমার পক্ষে কমেন্ট করাই ব্যর্থতা। আমার মনে হয় আমার পক্ষে কমেন্ট করা উচিত নয়। যে কথা জয়নুল আবেদিন সাহেব বলছিলেন, আমিও আইন কানুন, আমি আইনের ছাত্র নয়, আমিও আইন কানুন বুঝি না। আমি শুধু স্বাভাবিক একজন সংসদ সদস্য হিসাবে, আইন প্রণেতা হিসাবে, একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী হিসাবে, সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আমি শুধু দুটি বিষয় আপনার সামনে তুলে ধরি। একটি হচ্ছে হাইকোর্ট ওনাকে জামিন দিয়েছিল একটি মামলায়, এখন সেই জামিনের বিপক্ষে রাষ্ট্রপক্ষ অ্যাপিলেট ডিভিশনে গিয়েছে, অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ উনার হাইকোর্টের জামিনটি স্থগিত করেছেন। এর মধ্যে আইন কানুনের ব্যাপার নাই। ব্যাপারটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল একটি মামলা এত সিরিয়াসলি নিচ্ছেন বা অ্যাটর্নি জেনারেল অফিস সিরিয়াসলি নিচ্ছেন, সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় কিনা, এবং আমরা আসলে কি মেসেজটা পাচ্ছি? দেখুন, একজন প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বন্দী আছেন এবং শাস্তি পেয়ে বন্দী আছেন, জিনিসটা তো অবশ্যই সিরিয়াস। এটি তো কোনো সাধারণ ব্যাপার নয়, এটি হচ্ছে সাধারণ মানুষ নয়, সুতরাং তার ব্যাপার তো সিরিয়াসলি নিতেই হবে। সুতরাং আমি কোনো খারাপ তো কিছু দেখি না। অ্যাটর্নি জেনারেলের কাছে গেছেন একজন প্রধানমন্ত্রী, যিনি বন্দী আছেন, তার শাস্তি হয়েছে, সেই বিষয়টি তার কাছে সিরিয়াসলি নিতেই হবে। সুতরাং আমি তো খারাপ কিছু দেখি না। সুতরাং যে জাজ সাহেব যেখানে বসেছেন, তারা যে বিচার করেছেন, তারা দুই পক্ষে শুনে যে ব্যবস্থাপনা দিয়েছেন, আমি সেটাকে রেসপেক্ট করি এবং সুতরাং আমি এর বেশি কিছু বলতে এ ব্যাপারে রাজি নই, যেহেতু আমি এ ব্যাপারে বিশেষ কিছুই বুঝি না, আমি আগেই বলেছি। তবে আমি যে কথা বলতে চাই, যে জয়নুল আবেদিন সাহেব বলছিলেন যে উনি হুইল চেয়ারে করে এসছেন, আবার হুইল চেয়ারে করে চলে গেলেন, যে ওনার তো পায়ের দুর্বলতা বা পায়ের অপারেশন হয়েছে, পায়ের আর্থ্রাইটিস ছিল, সেই বিষয়ে কখনো কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। তারপরে খালেদ সাহেব আপনি নিজেই বললেন যে ওনাকে যখন হাসপাতালে আসতে বলা হয়েছিল তখন তিনি আসেননি, বিশেষ হাসপাতালে বিশেষ ডাক্তারের কাছে না হলে উনি যাবেন না। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের এমন একটি প্রতিষ্ঠান যেটি মোটামুটি একটা বিশ্ব দরবারের প্রতিষ্ঠান, এটা প্রমাণিত হয়েছে। আমাদের সেক্রেটারি সাহেব ওবায়দুল কাদের সাহেবের চিকিৎসা ব্যবস্থা আমরা যেভাবে করতে পেরেছি, বিশ্ব দরবার থেকে এসে বলে গেছে যে বিশ্বমানের চিকিৎসা, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং সেখানে তিনি চিকিৎসা নেবেন না, একটি প্রাইভেট হসপিটালে যেতেই হবে, এটি তো কোনো বিষয় হতে পারে না। যদি সেখানে চিকিৎসা নিতেন, আমরা ফেল করতাম, তাহলে উনি সিঙ্গাপুরে যাবেন, আমেরিকা যাবেন, বিলেতে যাবেন, যেখানে যাবেন নিশ্চয়ই সরকার তাকে পাঠাতে নিশ্চয়ই চেষ্টা করবে। তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যক্তি। সুতরাং আমরা যদি চিকিৎসা ফেল করি বা না পারি বা অপারগ হই, তাহলে অবশ্যই যে কোনো মানুষের রাইট আছে যে কোনো জায়গায় চিকিৎসা। কিন্তু আমাদের আইনজ্ঞ যেভাবে বলছিলেন যে উনি এসেছিলেন হুইল চেয়ারে, আবারও হুইল চেয়ারে করে ফিরে গেলেন, সুতরাং ওনার চিকিৎসাটা কী হলো? আমি এটি আমি আপনার সাথে একমত হতে পারছি না এই জন্যেই যে হুইল চেয়ারে করে এসছেন, একেবারে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাবেন হাসপাতাল থেকে, এটি অনেক সময় হয় না, এটা সকলের ক্ষেত্রে সম্ভাবনা হয় না। সুতরাং উনি চিকিৎসা নিয়েছেন, যতটুকু চিকিৎসা দেওয়ার দরকার ছিল আমাদের চিকিৎসকবৃন্দ নিশ্চয়ই দিয়েছিলেন, সেই চিকিৎসা শেষ হয়েছে, তারপরে তিনি তার জায়গায় ফিরে গেছেন। তারপরে তো বহুবারই আমাদের চিকিৎসকবৃন্দ ওই জেলখানায় গেছেন, তাকে দেখেছেন, তাকে আবারও ভর্তি হতে বলেছেন, আবারও হাসপাতালে আসতে বলেছেন। আমরা নিশ্চয়ই অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে শুনবো। এখানে শুধু একটি জায়গায় অধ্যাপক রুহুল হক, আপনি এটি বলবেন কিনা, তাকে যখন গত বছরের শেষে মানে নভেম্বরে তাকে যখন আবার কারাগারে ফেরত নেওয়া হয় হাসপাতাল থেকে, যেটিকে হুইল চেয়ারে ফেরত নেওয়ার কথা অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন, সেই সময় কি চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছিলেন? যেমন অধ্যাপক রুহুল হক, আমি যদি আপনার রোগী হই, আপনাকে ছাড়পত্র দিতে হবে, আমার বাবা মাও যদি আমাকে বাসায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে চিকিৎসকেরা তাকে ছাড়পত্র দিয়েছিলেন কিনা যে তিনি এখন কারাগারে যেতে পারেন বা তার জায়গায় যেতে পারেন, তাকে এখন আর আমাদের পর্যবেক্ষণে রাখার দরকার নাই, এরকম একটি ছাড়পত্র দিয়েছিলেন কিনা? আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা নই এবং কোনো না কোনো ছাড়পত্র তো থাকতেই হবে হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্যই, যেটা আমার কমন সেন্স বলে। সুতরাং আমি মনে করি তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো ছাড়পত্র ছিল এবং চিকিৎসকবৃন্দের নিশ্চয়ই অনুমতি ছিল
বা তার জেলখানায় ফিরে যাওয়ার জন্য। তবে যেহেতু আমি বিষয়টি জানি না, যে ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে নেই, তবে আমি মনে করি কোনো হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় অবশ্যই একটি ছাড়পত্র কোনো রোগী থাকতেই হবে, এবং আমি মনে করি সেটি নিশ্চয়ই তাদের কাছে আছে। তবে ওনার চিকিৎসা যে হয় নাই বা চিকিৎসা ভালো হয় নাই বা যতটুকু দরকার ছিল ততটুকু হয় নাই, সেটি আমি বিশ্বাস করি না। আমি যেটা, আপনারাও যেটা বলছেন, জয়নুল আবেদিন সাহেব বলছেন, আপনিও বলছেন, যখন চিকিৎসকবৃন্দ ওনাকে হাসপাতালে আনবার জন্য বারবার বলেছেন, উনি কিন্তু অনেক দেরি করে এসছেন, এবং আবারও আজকে তিনি সেখানে এসছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার চিকিৎসকবৃন্দ, আমার ভাইয়েরা, আমার সহকর্মীবৃন্দ অতি সুন্দরভাবে, সফলভাবে, সঠিকভাবে তাকে সুচিকিৎসা করে তার যা যা অসুবিধা আছে সেগুলো সারিয়ে তুলবেন। ওনার হাইপারটেনশন আছে, ব্লাড প্রেশার আছে, আর্থ্রাইটিস আছে, এছাড়াও যে সকল রোগ আছে, আমি আশা করি আমরা সকলে মিলে চেষ্টা করব, দোয়া করব তিনি যেন অতি সত্বর সুস্থ হয়ে ওঠেন। বেগম জিয়া যেরকম দাবি করছিলেন যে বা আমরা যেরকম দাবির কথা শুনছিলাম, আমরা তো তার মুখের কথা শুনছি না, যে দাবি করেছিলেন যে অধ্যাপক সৈয়দ আতিকুল হক সহ আরেকজন চিকিৎসকের কথা তিনি বলেছিলেন, যাকে আসলে এই বোর্ডে রাখা হয়েছে। মানে উনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে তাকে তার চিকিৎসা করার জন্য। এমনকি আপনারা প্রতিহিংসার কথা বলছেন, আপনারা বলছেন যে তাকে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে, আপনারা বলছেন তার প্রতি অন্যায় করা হচ্ছে, কিন্তু সকল ধরনের জেল কোড, আমি জানি না কোন জেল কোডে কিভাবে আছে যে তিনি তার ব্যক্তিগত পরিচারিকাকে সঙ্গে রেখেছেন, এরকমের কোনো ঘটনা বাংলাদেশে আর আছে কিনা। সেইগুলি ক্ষেত্রেও আপনারা যে মানে প্রচার বা যে কথাগুলি বলছেন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে, সেগুলি আসলে ঠিক বলছেন কিনা, নাকি আপনাদেরও উদ্দেশ্য থাকছে কোনো না কোনোভাবে বেগম খালেদা জিয়ার কথা বলে সরকারকে একটু বিপাকে ফেলা বা বিব্রত করার জন্য? বেগম খালেদা জিয়াকে আসলে একজন সাধারণ নাগরিকের থেকে অনেকখানি বেশি সুবিধা আসলে দেওয়া হচ্ছে কিনা আমি আরেকটু যুক্ত করতে চাই। তাকে রাখা হয়েছে যে কারাগারে, সে কারাগারের একটি ঘর সংস্কার করে তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, সাধারণ কয়েদিদের সাথে যাতে মিশতে না হয়, অন্যান্য যে সুবিধাগুলি তার নিশ্চিত করা দরকার সেগুলি করে সরকার তাকে নিরাপত্তা বিধান করে সরকার তাকে রাখতে চাইছে। আপনারা রাজনৈতিকভাবে বলছেন যে তাকে আসলে এটি ঠিক হচ্ছে কিনা? খালেদ, আপনি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন আমাকে। এই বিষয়টি আপনাকে জানা উচিত যে আপনারা বলেন, সবাই বলেন যে বেগম খালেদা জিয়া দণ্ডিত, সেই জন্য সে বাইরে কোনো চিকিৎসার কিছু প্রিভিলেন্স পাবে না। তাহলে বেগম খালেদা জিয়াকে যে আপনার রাখতে দেওয়া হচ্ছে, আর একজন পরিচারিকা রাখতে দেওয়া হচ্ছে, কেন দেওয়াই হচ্ছে? যে তিনি একজন নারী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু বিষয়টি হচ্ছে, আপনি আগে বলেছেন যে এরকম সাধারণ কয়েদি বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। অতীতে কি আপনি দেখেছেন বাংলাদেশে কখনো এরকম অবস্থা হয়েছে যে একজন সাবেক প্রধানমন্ত্রীকে আপনার 2 কোটি 3 কোটি টাকা যেটা ওনার ব্যাংকে জমা গচ্ছিত, সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এইভাবে সাজা দেওয়া হয় এবং তাকে এইভাবে করে একটি সেগ্রিগেটেড প্লেসে রাখা হয় যেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। তুলনা করতে চাই না, কিন্তু জনাব হোসেন মোহাম্মদ এরশাদ যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তাকেও কিন্তু কারাগারে রাখা হয়েছে 5 বছর। আপনার নিশ্চয়ই স্মরণ থাকবে। হ্যাঁ, খালেদ, আমি কারাগারে রাখবেন সেটা আমি করেন। সেই সময়কার এই আপনার ওই কারাগার আর আজকের কারাগার ওখানে কিন্তু একরকম না। আপনি তো জান নাই, আমি তো বহুবার গিয়েছি, ওখানে কোনো মানুষ থাকার মতো জায়গা না, সেই জায়গাটায় রাখছেন। আর আপনি বলছেন যে তাকে সাধারণ কয়েদির থেকে ভালোভাবে রাখার জন্য এটা করেছে। আমি এটা কোনো অবস্থাতে বিশ্বাস করি না। এবং আমার মনে হয় বেগম খালেদা জিয়াকে এরকম একটি কারাগারে রাখা হয়েছে যেখানে কোনো মানুষ নেই এবং যেখানে আপনার ওই তেলাপোকা ছাড়া আর কিছু বসবাস করতে পারে না। এবং এইটাও একটি কারণ, এইটাও একটা আমি মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে ওখানে রাখা হয়েছে। এবং সেই কারণেই বেগম খালেদা জিয়া দিনে দিনে ওইখানে বসে অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং আমি তো মনে করি ওখানে যদি আর কিছুদিন থাকে, বেগম খালেদা জিয়াকে লাশ হিসাবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আমরা বারবার বলেছি তাকে বিশেষায়িত হসপিটালে চিকিৎসা করুন,
এবং তাকে দেখুন তিনি কি অবস্থা আছে। আজকে আপনি গভর্নমেন্ট কন্ট্রোল হসপিটালে আপনি দেখেন ইচ্ছা করলেই নেওয়া যায়, আবার ইচ্ছা করলেই আনা যায়। আপনি সেদিন তো লক্ষ্য করেছেন কোনো সার্টিফিকেট ছাড়াই। আর ডক্টর রুহুল হক একটি কথা বললেন যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে গেছে। যে কোনো একটা সার্টিফিকেট নিলেই কি একটা বিশেষায়িত হসপিটাল থেকে আনা যায়? আরেকটি জিনিস হচ্ছে উনি বলছেন যে চিকিৎসা হয়তো ভালোই হয়েছে, না হলে পরে ওনাকে কেন আনা হবে? চিকিৎসা যদি ভালোই হবে, খালেদ আপনি তো একজন ভালো অভিজ্ঞ জার্নালিস্ট, শুধুই না আপনি অনেক পড়ালেখা করেন আমি জানি। আপনি বিশ্বের বিভিন্ন লোকের অবস্থা দেখেছেন। এরকম একজন প্রধানমন্ত্রী, তার সাবেক প্রধানমন্ত্রী, তাকে যেভাবে ট্রিট করা হচ্ছে এটা মোটেও একজন সাবেক প্রধানমন্ত্রীর মতো ট্রিট করা হচ্ছে না, বা সাধারণ নাগরিকের মতো ট্রিট করা হচ্ছে না। আরেকটি জিনিস আমি বলতে চাই খালেদ, বেগম জিয়াকে কার ছাড়পত্রের জন্য শেষ করে নেই খালেদ, না এটি আমি ভুলে যাব, কার ছাড়পত্র নিয়ে আসলে তাকে কারাগারে ফেরত নিয়ে আসলো সেটিকে আদালতে দিয়েছে সরকার পক্ষ? কোন ছাড়পত্র বা কোন প্রেসক্রিপশন, কোন ডাক্তারের পরামর্শে তাকে কারাগার থেকে? দেখুন একটি ছাড়পত্র দিয়েছে ডাইরেক্টরের। ডাইরেক্টর ইজ দ্যাট সাফিসিয়েন্ট। এবং সেই সময় ওনার যে মেইন যে চিকিৎসক ছিল বোর্ডের প্রধান, তিনি ছিলেন দেশের বাইরে। এখন মূল কথাটা আমি সেখানে বলছি না। এখন আরেকটি কথা যেটা বলতে চাচ্ছি, আপনি যে ওই মামলাটির কথা বললেন আর ডক্টর রুহুল হক বললেন যে অ্যাটর্নি জেনারেল গেছেন, এটা হয়তো আইনগতভাবেই হয়েছে, দুই পক্ষের বক্তব্য শুনেই হয়তো দিয়েছে। দেখুন এই যে মামলাটি, কুমিল্লার মামলাটি, সকল আসামিরা বেলে আছে এবং বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন এই মামলায় রাখা হয়েছিল। হাইকোর্ট থেকে আমরা অনেক পরে একটা বেল নিয়েছি। সেই বেলটা সরকার যদি ইচ্ছা না করত, এই একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ, আরেকদিকে সরকার ইচ্ছাকৃতভাবে হাইকোর্ট থেকে যে বেলটা না, হাইকোর্টে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছে অ্যাটর্নি জেনারেল সাহেব এবং তুমুল বিরোধিতা করেছে। এবং আমরা তাকে অনেক সময় বলি যে আপনি তো রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না, আপনি তো সরকারের অ্যাটর্নি জেনারেল। তো সেই অবস্থার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেগম খালেদা জিয়াকে আটকে রাখার জন্য তারা নানা কৌশল ব্যবহার করেছে। এটাই আমরা শুধু বলেছি, আমাদের দুঃখ এক জায়গায় যে বেগম খালেদা জিয়া একজন মানুষ হিসাবে তার তো একটা চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নারী, তিনিও নারী, এবং অতীতে কখনো আমরা এরকম অবস্থার মধ্যে আমরা এরশাদের সাথে তুলনা করলে বেগম খালেদা জিয়াকে ভুল করা হবে খালেদ। তার কারণ এরশাদ একটি সামরিক ফরমান জারি করে এসেছিলেন, আর বেগম খালেদা জিয়া নির্বাচনের মাধ্যমে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা কিন্তু খুব সহজ কথা নয়। এবং বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতির সাথে কোনো কানেকশন ছিল না। এবং এই মামলাটি ১১ সময় যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছিল, আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা হয়েছে, এবং সেই মামলায় তাকে দণ্ডিত করে এখন তাকে জেলখানায় রাখা হয়েছে। এটা কি দুর্ভাগ্যজনক নয়? একটা জাতির জন্য কিন্তু এটা খুব ভালো নয়, এবং রাজনীতিবিদদের জন্য এটা ভালো নয়, এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়। সেই জন্য আমরা বারবার বলছি, তিনি নাগরিক, তাকে বাঁচার অধিকার আছে, তাকে ভালো চিকিৎসা দিন, সুচিকিৎসা দিন, আবার নেবেন, আবার ওখান থেকে ওইভাবে করে নিয়ে আসবেন। এটা দেশের মানুষ পছন্দ করে না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এখানে শুধু একটি কোয়েরি ছিল। আপনি বলছেন যে বেগম খালেদা জিয়া কোনো রকম কোনো দুর্নীতির সাথে জড়িত নন, কারণ ১/১১ সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রধানমন্ত্রীর মামলাগুলি, আমাদের প্রশ্ন, শেখ হাসিনা তার মামলাগুলি নিয়ে উচ্চ আদালতে গিয়েছিলেন, সেই মামলাগুলিকে কোয়াশমেন্ট বা যেটিকে 561 এর অধীনে তাকে কোয়াশ করা হয়েছে। তাকে বলা হয়েছে যে এই মামলার মধ্যে আসলে কোনো প্রাইমা ফেসি কেস নাই এবং মামলাগুলি তার বিরুদ্ধে চলতে পারে না। আপনি জানেন বেগম খালেদা জিয়ার মামলাগুলি নিয়েও আপনারা উচ্চ আদালতে গিয়েছেন, হাইকোর্ট বলেছে এই মামলাগুলি চলতে পারে। সর্বশেষ আপনারা আপিল বিভাগে গিয়েছেন নাইকোর মামলাটি নিয়ে, আপিল বিভাগও বলেছে নাইকোর মামলাটি বেগম জিয়ার বিরুদ্ধে চলতে পারে। এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার তুলনা করাটা আসলে ঠিক হলো কিনা, অ্যাডভোকেট জয়নুল আবেদিন? খালেদ, আপনি তো এই অঞ্চলে অনেক কাজ করেছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী সিনাবাবু বলে গেছে যে আদালত সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। শেখ হাসিনার মামলাগুলো যখন কোয়াশ হলো, তখন শেখ হাসিনার সরকার ক্ষমতায়। আপনাকে বুঝতে হবে, আমি বারবার বলেছি, আমি অনেকবার আপনাদের সাংবাদিক সম্মেলনেও বলেছি, সাংবাদিক সম্মেলন করে বলেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে চলতে দেয়া হচ্ছে না, চলতে পারছে না। কাজেই
এই জিনিসগুলো বারবার কিন্তু খালেদ অ্যাডভোকেট জয়নাল জাতির আবেদীন সামনে বিচারপতি আনা এস কে সম্মুখীন সিনহা হবে না। আমি সরকারকে নাইকোর বলবো মামলাটি খালেদা জিয়ার বিরুদ্ধে চলতে পারে, এই আর আদেশ বিচারপতি এস কে সিনহার দেওয়া। ওইতে বলে ওই জন্যই উনি বলেছেন যে সরকার তার স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তার উপরে প্রভাব বিস্তার করা হয়েছে, সেই কারণেই বলেছেন উনি। এইটি মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। বিচারপতি এস কে সিনহা এই মামলাটি সম্পর্কে স্পেসিফিক বলেছেন যে তিনি এই মামলার রায়টি স্বাধীনভাবে দিয়েছেন, তার বইয়ের মধ্যে আছে। তিনি বলেছেন যে সে মানে আমি জানি না অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমরা বলতে হবে এটা এটা আপনি বলতেই পারেন, কিন্তু না, এটি উনি বলেছেন, আমি বলি না, উনি বলেছেন। সম্পর্কে এত কথা তো বলা যাবে না। Right. আমি দেশের সর্বোচ্চ শোনেন খালেদ, আমি দেশের সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি। Right. আদালতের পারসেপশন, আদালত যদি রং অর্ডার দেয় সেটাকে আমাকে মানতে হয়, আদালত যদি সঠিক অর্ডার দেয় সেটাও আমাকে মানতে হয়। যদি আদালতের প্রতি আমি সম্মান প্রদর্শন না করি তাহলে পরে আমার এই পেশা ছেড়ে চলে যেতে হবে। আমি যে কথাটা বলেছি সেটা হলো এক্সিকিউটিভরা, রাষ্ট্রের নির্বাহী বিভাগ সব সময় চায় যে বিচার বিভাগের উপর একটি খবরদারি তারা করতে চায়। এটা আপনি বিশ্বাস করুন আর না করুন, এটাই হলো বাস্তব সত্য কথা। সেই বিষয়টি আমি বলেছি। এবং যদি আজকে যদি বেগম খালেদা জিয়ার, শোনেন, আজকে যদি বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকতো তাহলে বেগম খালেদা জিয়ার বিচার অন্যরকম হতো। সর্বোচ্চ আদালতে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক আফাবর রুহুল হক, আমি শুধু পার্সপেক্টিভে ফেলার জন্য বলছি, অ্যাডভোকেট জয়নাল আবেদীন শুধু একজন সিনিয়র অ্যাডভোকেটই নন, তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কয়েকবার পরপর নির্বাচিত সভাপতি। তিনি যখন এই কথা বলেন তখন সাধারণ মানুষ বিচার বিভাগের উপর কতটা আস্থা রাখবে, এবং এটি বলা হচ্ছে, আমি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাজের সাথে কথার সাথে পরিচিত 30 বছর ধরে। তিনি এই কথা কিন্তু এর আগেও বলছেন এবং প্রতিদিনই এই পরিস্থিতি খারাপ হচ্ছে। জনাব আফাবর রুহুল হক, আপনি একজন আইন প্রণেতা, আপনারা সত্যি চান কিনা যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা আইন যারা প্রণয়ন করেন তাদের কথাই সবসময় শুনুক, তাদের কাছেই সবসময় আমি কি বলবো, যে মানে কি শব্দ বলবো সেটিও আমি আসলে খুঁজে পাচ্ছি না, যে আপনারা সবসময় তাদের প্রভাব বিস্তার করতে চান কিনা? ধন্যবাদ খালেদ, আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন উপস্থাপক। আই এনজয় ইউর উপস্থাপনা। জনাব জয়নুল আবেদীন সাহেব যে অত্যন্ত অভিজ্ঞ একজন আইনজ্ঞ, এ সম্বন্ধে আমার সম্যক ধারণা না থাকলেও পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনের মাধ্যমে তার সাথে প্রায়শই আমার সাথে এই টেলিভিশনেই দেখা হয়, সুতরাং আমি জানি তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন বিজ্ঞ ব্যক্তি। তবে যেটি আমি অনুরোধ করব বন্ধু আইনজ্ঞকে, যে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া যিনি অসুস্থ, আমি বলবো তার এই অসুস্থতাকে নিয়ে আমরা পলিটিক্যাল ফিল্ডে এত দৌড়দৌড়ি না করে তাকে কি করে সুস্থ করে তোলা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের একটু ভালোভাবে চিন্তা করা উচিত। আমাদের চিকিৎসকবৃন্দ বাংলাদেশে যা আছেন, যারা চিকিৎসা করছেন, আমাদের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর প্রফেসর আতিকুল হক, প্রফেসর সরকার সহ যে একটি বোর্ড তৈরি হয়েছে, তাদের আন্ডারে তিনি গেছেন, এসছেন, অনেকদিন পরে হলেও এসছেন। আমি মনে করি আমাদের কনসেন্ট্রেশনটা সেদিকে দেওয়া উচিত, যে তিনি অসুস্থতা নিয়ে হাসপাতালে এসছেন এবং তার সুস্থ করে তোলা উচিত। যে প্রশ্নটি আপনি করলেন খালেদ ভাই, সেটি হচ্ছে যে এই সম্বন্ধে নানান রকম কথা এখন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন বক্তৃতার মধ্যে আসছে। তবে আইন সভা যে আইন তৈরি করে সেই আইনগুলো আমাদের সকলে মেনে চলতে হবে, এবং এই যে আমাদের আদালত আগের চাইতে যে অনেক মুক্তভাবে কাজ করছে, আপনি তা নিশ্চয়ই অবগত আছেন বা আমার সাথে এগ্রি করবেন। তবে সব দোষ আমাদের একেবারেই চলে গেছে তা আমি কখনোই বলবো না। আমাদের সব আস্তে 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 আমরা সমস্ত কিছুকে উত্তরণ করে আরো ভালোভাবে আমি আমার কি ব্যক্তিগত পর্যবেক্ষণের কথা বলি, আমি অনেক দিন সরকারকে আপিল বিভাগে হারতে দেখি না। এটি কি কাকতালীয়? মানে আমি জানি না, মানে নাকি আমার চোখে পড়ে না। আমি পত্রপত্রিকা, আইন কানুনের খবর পড়ি, কিন্তু আপিল বিভাগে আমি সরকারকে অনেকদিন হারতে দেখি না। আমি তো যে কদিন মন্ত্রণালয় চালিয়েছিলাম, এই মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বোধহয় কয়েকশো না বোধহয় কয়েক হাজার কেস রয়েছে, সব সময় সরকার হেরে আসছে।
এই Okay. হাসপাতাল চালাতে পারবে না, ওই মেডিকেল কলেজ চালাতে পারবে না, ওই মেডিকেল কলেজ খোলা রাখতে হবে, ওই ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট বন্ধ করা যাবে না, তাদেরকে খুলে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বহু সময় তো বেশিরভাগ সময়ই আমি দেখি যে আমার মন্ত্রণালয় যখনই হাইকোর্টে যায় তারা বলে যে আমি এটা আমাদের একটু পক্ষে আসে correction- নাই, আমি আমরা একটু এটা খুলে দিতে পারছি না। আপনি correction জানেন করি, মানে অনেক ঔষধ যেগুলি কোম্পানি politically- বন্ধ করার কথা কিন্তু বন্ধ করতে পারেনি। যেগুলি পলিটিক্যালি মানে মানুষের কৌতূহল আছে, সেগুলির ক্ষেত্রে কি সরকার কম হারে? মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না, সেগুলো কম কি বেশি হারে সেটি আমি ঠিক স্ট্যাটিস্টিক্স বলতে পারবো না, কারণ আমার অভিজ্ঞতা দিয়ে আপনাকে বললাম। আপনি যেটি বলেছেন যে সরকার হারে না, আমি তো দেখি সরকার সবসময়ই হারে, বেশিরভাগ ক্ষেত্রেই তো সরকার হেরে যায়, কারণ তাদের পক্ষে বলার মতো এই জনাব আফমরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের সময় একেবারে শেষ। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আমার প্রশ্নে এবং অ্যাডভোকেট জনাব আফমরুল হকের বক্তব্যে পরিষ্কার, যদি নির্বাহী বিভাগের অধীনেই বা নির্বাহী বিভাগের উপর ডিপেন্ডেন্ট থাকতো বিচার বিভাগ, সরকার এতগুলি মামলা হারতো না। এবং আমরা কিন্তু আসলে দুর্নীতি দমন কমিশন থেকে অন্য অনেকগুলি ক্ষেত্রে হাইকোর্টকে বলি, উচ্চ আদালতে যেখানে আপনি বলছেন, সেখানে আমরা খুব শক্ত অবস্থান নিতে দেখি। আপনি এক দুইটা মন্তব্য করবেন কিনা ব্যাপারে, অ্যাডভোকেট জয়নাল আবেদীন? আমার এক লাইনে কথা হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আরম্ভ করে সমস্ত আদালতগুলোকে তার ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্ব পালন করতে দেয়া উচিত, এবং দিলে গণতন্ত্রের বা ভিত শক্তিশালী হবে। কিন্তু আজকে গণতন্ত্রের ভিত শক্তিশালী না থাকার কারণটাই হচ্ছে যে এক্সিকিউটিভ সবসময় বিচার বিভাগকে ব্যবহার করতে চায়। এটা করা উচিত নয়। অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং জনাব অধ্যাপক আফম রুহুল হক, আপনাদের অনেক ধন্যবাদ। জনাব শাহিনুল ইসলাম খান, আমরা দেখছি যে আমরা একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করি। চট্টগ্রামকে একসময় খুব সুন্দর আবাসিক নগর বলা হতো, সাগর কাছাকাছি, শহরের মধ্যে পাহাড় আছে, এটি অসাধারণ সুন্দর শহর বলে পরিচয় করিয়ে দিতে গর্ববোধ করতো আমার বন্ধুরা। আমার সেই বন্ধুরাই বলছেন চট্টগ্রাম এখন বসবাসের উপযোগী অপরিকল্পিত একটি জঞ্জালের নগরী, এবং সেইখানে তার মানে আমার বন্ধুদের কথাটি মিথ্যা কিনা, আর যদি সত্য হয় এর দায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর কতটা বর্তায়, কতটা দায় বর্তায় প্রধান নগর পরিকল্পনাবিদের উপর? জনাব শাহিনুল ইসলাম। ধন্যবাদ। আমি যদি প্রধান নগর পরিকল্পনাবিদ যদি এই দায়িত্বটা পালন করে থাকি, তাহলে আমি দায়মুক্ত কখনোই নয়, এটা আমাকে মানতে হবে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা আছি একটা নগর পরিকল্পনা নিয়ে। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একমাত্র বন্দর নগরী এবং বাংলাদেশের মানে রাজধানীর পরে দ্বিতীয় বৃহত্তম নগর। আচ্ছা, চট্টগ্রামের এই যে মাস্টার প্ল্যান এবং চট্টগ্রামে যে মানুষের আগমন, এই দুটোকে আমাদের সবসময় অ্যাডজাস্ট করতে হয়। যে 60 লক্ষ জন অধ্যুষিত এই এলাকা চট্টগ্রাম, আমরা এই চট্টগ্রাম শহরে দেখেছি যে খুব দ্রুত এখানে জনসংখ্যা বাড়ছে। আমাদের নগর পরিকল্পনার যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করি, এইগুলো প্রায় আমরা জনগণের সঙ্গে বা যারা ভবন নির্মাণ করছে তাদের নিজস্ব কিছু বেশিরভাগ ক্ষেত্রে কারো ব্যক্তিগত স্বার্থের কারণে হোক অথবা অজ্ঞতার কারণেই হোক, দেখা যাচ্ছে যে আমরা নগর পরিকল্পনার যে গাইডলাইন বা দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি এবং আমরা যেভাবে নকশা অনুমোদন করে থাকি, এই নকশা অনুমোদন নিয়ে এই জমির মালিক অথবা ভবনের মালিক দেখা যাচ্ছে যে আমাদের অনুসৃত বা আমাদের দেয়া দিক নির্দেশনাগুলো তারা অনুসরণ করছে না, এবং অনুসরণ যে করছে না তার পিছনে কিছু তাদের ব্যবসায়িক কিছু স্বার্থ থাকে এবং তারপরে অজ্ঞতাও থাকে। এবং আমি আরও একটা কথা বলবো যে একটা ভবন অবৈধভাবে নির্মাণ করলে অথবা এর নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত না করে নির্মাণ করলে ভবিষ্যতে কী ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো নিয়ে তারা সম্যক অবহিত থাকে না। ফলে হয় কি যে তাৎক্ষণিকভাবে তারা তাদের তাৎক্ষণিক সুবিধা বা লাভের কথা ভেবে প্রায় এই নিয়মগুলোর ব্যত্যয় করে, এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন যে যেহেতু বন্দর নগরী এবং বাণিজ্যিক নগরী, আমরা বাণিজ্যিক চাহিদাগুলোকে পূরণ করবার জন্য এই ভবনের ব্যবহারকারীরা প্রায় দেখা যায় যে আবাসিক এলাকাগুলোতে আমাদের অজান্তেই বা আবাসিক হিসেবে অনুমোদন নেওয়ার পরেই তারা সেই ভবনগুলোকে
বাণিজ্যিক অথবা শিল্প ভবনে পরিবর্তন করে ফেলছে। এবং পরিবর্তন করার ফলে আমাদের, আপনি গোড়াতে যে বললেন যে একটা সুন্দর নগরী ছিল যেখানে মানুষ মানে আসতে চাইতো, সেই জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে একেবারেই তাৎক্ষণিক ব্যক্তিগত স্বার্থের কারণে। তো আমরা এইসব বিষয়ে সচেতন, এবং আমরা কিন্তু নগর পরিকল্পনায় আমরা বিভিন্নভাবে নগর পরিকল্পনার যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করে আমরা চেষ্টা করছি যে মানুষের এই চাহিদাগুলোকে পূরণ করবার সাথে সাথে নগরকে তার ব্যবহার উপযোগিতা রাখার জন্য, এবং নগরে যারা বসবাস করছে এবং যারা বাণিজ্য করছে বা যারা শিল্প ভবন নির্মাণ করছে বা শিল্পের দিকে যাচ্ছে, তাদেরকে আমরা তাদের মতো করে সার্ভিস প্রোভাইড করবার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা একই সঙ্গে নগর পরিকল্পনার বিষয়গুলো। ইসলাম, আমি একটু আপনার পুরনো জায়গা থেকে একটু আসি। আপনি বলছেন যে আপনাদের অনুমোদন করা নকশা অনুযায়ী অনেক ক্ষেত্রেই তারা মানছেন না। কিছু সংখ্যক ভবন নির্মাতা বা ব্যবসায় আপনি যে নামে ডাকেন, এবং অনেক ক্ষেত্রে আবাসিক ভবনের অনুমতি নিয়ে তারা শিল্প স্থাপন করছেন বা ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করছেন ওই ভবনগুলিতে। সেগুলির ক্ষেত্রে যখন এরকমটা করা হচ্ছে, আপনাদের অনুমোদিত নকশা মানা হচ্ছে না, আবাসিক ভবনকে বাণিজ্য বা শিল্প ভবনে রূপান্তর করা হচ্ছে, তখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে দেখছে না, অনেকে বলে থাকেন সেটি দেখছে না কারণ তারাও না দেখার জন্য এক ধরনের পুরস্কার পাচ্ছে, যেটাকে সোজা বাংলা ভাষায় বলে ঘুষ। এই ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনাদের অনুমোদন করা নকশার বাদে যখন কেউ ভবন বানায় বা আবাসিক বা বাণিজ্যিক ভবনকে যখন তারা বাণিজ্যিক ভবনে রূপান্তর করে ফেলে, তখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিছু বলে না, সেটি কিভাবে সম্ভব? ব্যাপারটাকে আমি এত সরলীকরণ করতে আমি না করতে অনুরোধ করব। আপনি দেখেন যে একটা যিনি ভবনের মালিক, যিনি ভবনের ব্যবহারটাকে পরিবর্তন করছেন, উনি পরিবর্তন করবার ক্ষেত্রে উনি যেসব ইয়েকে ব্যবহার করছেন, শক্তিগুলোকে ব্যবহার করছেন, বা যেসব কারণে উনি করছেন, সেগুলোর বিরুদ্ধে আমরা যখন ব্যবস্থা নিতে যাই, যখন তাদেরকে এই ব্যবহার থেকে বিরত রাখতে যাই, তখন আমার কিছু সাপোর্টের দরকার পড়ে। যেমন ধরেন, আমার একটা প্রশাসনিক সাপোর্ট দরকার পড়ে, আমার একটা নিরাপত্তা একটা সাপোর্ট দরকার পড়ে। আমরা এই উচ্ছেদ করতে যাই যেগুলো অবৈধ ব্যবহার করেছে, অথবা যারা আবাসিক বা বাণিজ্যিক ব্যবহার নিয়ে অন্য কোনো ধরনের ব্যবহার করছে, সেইগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এই ব্যবস্থা নেবার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সাপোর্ট দরকার হয়, আমরা সবসময় পাই না। আমরা যেমন আমাদের সিটির ম্যাজিস্ট্রেট ছিল না অনেক দিন পর্যন্ত, তো আমরা এই ধরনের উচ্ছেদ কার্যক্রম বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং আদার সার্ভিসেসগুলো খুবই জরুরি। আমরা সার্বক্ষণিকভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো আমরা পাই না সবসময়। যখন পাই না, তখন আমরা এই উচ্ছেদের কার্যক্রমগুলো নিতে পারি না, এবং এই নিতে না পারার সময়গুলোর সুযোগগুলো নিয়ে ফেলে অনেক সময় যারা অবৈধভাবে ব্যবহার করে। কিন্তু আমি আপনাকে একজন প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে আমি আপনাকে এই নিশ্চিত করতে চাই যে কেবলমাত্র কারো ব্যক্তিগত স্বার্থের কারণে, বা আপনি যে শব্দটা উচ্চারণ করলেন যে ঘুষ বা অন্য কোনো কারণে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কখনোই ঘটবে না। এটা আমরা সবসময় সচেতন আছি, এবং আমরা কিন্তু সবসময় কারা অবৈধভাবে ব্যবহার করছে এই সমস্ত তালিকা আমরা তৈরি করেছি, এবং আমরা জানি যে কোথায় কে কি ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেখানে উদ্যোগ নিচ্ছি। আমরা যখনই ম্যাজিস্ট্রেট, পুলিশ বা আদার সার্ভিসেস পাচ্ছি, তখন আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। অনেক সময় আমরা পারছি না, সেটার কারণেই হয়তো আস্তে আস্তে এই ব্যাপারটা চলে আসছে। জনাব শাহিনুল ইসলাম, আমরা একটা বিরতি নিচ্ছি। আপনি জানেন যে ঢাকার বনানীতে যখন এফআর টাওয়ারে একটা বড় দুর্ঘটনা ঘটলো, তখন রাজুকের পক্ষ থেকে রাজধানী ভবন পরিদর্শন করার জন্য 24টি টিম গঠন করার কথা পূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হলো। চট্টগ্রামেও অনেক সুউচ্চ ভবন এখানে আছে, সেখানে আপনিও বলছেন যে এখানে হয়তো অনেকগুলি অনিয়মও করা হয়েছে, আপনারা নিয়মিত সেগুলি মনিটর করছেন। আপনারাও এই ঝুঁকিপূর্ণ দালানগুলির ঝুঁকি পর্যবেক্ষণের জন্য বা ঝুঁকি নিরীক্ষের জন্য এরকম কোনো টিম করছেন কিনা? আপনারা এতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা, বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কিনা, সেগুলি করার জন্য কোনো টিম করবেন কিনা? নাকি চট্টগ্রামেও আমরা দেখব যে যেহেতু চট্টগ্রামে কোনো অগ্নিকাণ্ড ঘটে নাই বা কোনো দুর্ঘটনা ঘটে নাই, সেই জন্য চট্টগ্রামে কোনো অভিযান চালানো হবে না, ব্যাপারটা এরকম কিনা? আমরা চাইছিলাম যে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ দালানগুলির কোনো তালিকা হচ্ছে কিনা, এরকম কোনো টিম করা হবে কিনা যারা দেখবে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা বিল্ডিং কোড মেনে ভবনগুলি রয়েছে কিনা। হ্যাঁ, আমরা
আমরা কিন্তু এটা মোটামুটি নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আমরা কিন্তু তৈরি করি। যদিও মানে ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে যে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবে, কিন্তু আমরা যেহেতু ভবন নির্মাণ অনুমোদনের সঙ্গে এবং নির্মাণের যে দেখভাল করবার দায়িত্ব আমরা পালন করি, সেই হিসাবে আমরা কিন্তু সবসময় এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর আমরা তালিকা তৈরি করি এবং এই তালিকাগুলো আমরা সংরক্ষণ করি এবং এই অনুযায়ী ব্যবস্থা নিই আর কি। তো গোড়াতে আমি যে কথা তখন বলছিলাম যে চট্টগ্রাম শহরটা দেখেন, প্রাকৃতিকভাবে এই চট্টগ্রাম শহরটা কিন্তু খুবই সুন্দর শহর এবং এখানে সমুদ্র আছে, এখানে আমাদের পাহাড় আছে। আমরা কিন্তু দেখেন যেসব পাহাড়ি এলাকা অথবা সমুদ্রের এলাকাগুলো আমরা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখেন একটা বড় ধরনের একটা কাজ করা হচ্ছে এবং এখানে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। আমরা কিন্তু রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তা আমরা বড় করেছি। আমরা সমুদ্র সৈকতকে একটা আন্তর্জাতিক মানের সৈকতে রূপান্তরিত করার চেষ্টা করছি। এবং আপনি যেটা গোড়াতে বলেছিলেন যে যারা মনে করছে যে চট্টগ্রাম শহরটা আস্তে আস্তে বোধহয় ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা খুব অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহরকে একটা সুন্দরতম শহর হিসেবে আমরা গড়ে তুলব। আমাদের পুরো মাস্টার প্ল্যানে আমরাও আপনার কথায় আস্থা রাখতে চাই জনাব। আপনার কথা আমরা আস্থা রাখতে চাই জনাব শাহিনুল ইসলাম খান। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।